স্বাগত নিউজ 24 দেশ সংবাদে আপনাদের সাথে আছে আমি তাবাসসুম আহমেদ। দেশের 492 উপজেলার প্রায় 70,000 গৃহহীন পরিবার জমি ও ঘর পেয়েছেন। শনিবারের এই ঘর উপহার অনুষ্ঠানকে মুজিব বর্ষের সবচেয়ে বড় উৎসব হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমানুষের আর্থসামাজিক উন্নয়নই আওয়ামী লীগের রাজনীতির কেন্দ্রবিন্দু উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা আশ্বাস দিয়েছেন, একটি মানুষও গৃহহীন থাকবে না। সারা দেশে 8,85,622 পরিবারকে ঘর নির্মাণ করে দেবে সরকার। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। গৃহহীন মানিক মিয়ার জন্য এ যেন শুধু ঘর নয়, তার আশাহীন জীবনে এ এক নতুন আশার সঞ্চার। খুলনার ডুমুরিয়ার মানিক মিয়া তাই ভীষণ খুশি এই আশ্রয়ন প্রকল্পে ঠাঁই পেয়ে। তার মতো 70,000 গৃহহীন পরিবার দেশের বিভিন্ন প্রান্তের আশ্রয়ন প্রকল্পে খুঁজে পেয়েছে নতুন ঠিকানা। আগে এত সুযোগ সুবিধা ছিল না, পরে জায়গা থাকতে সুযোগ সুবিধা না, এখন নিজের জায়গা হইলো। 3টা ছেলেবেলে নিয়ে ঘর বেশি ঘরে থাকবো। পাকা বাড়ি তো, পাকা বাড়ি খুব ভালো, এরকম ঘর তো আমরা জীবনও করতে পারবো না। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের 492 স্থানে তার মতো উপকারভোগীদের সঙ্গে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে জমির দলিল এবং বাড়ির চাবি হস্তান্তর করে জেলা প্রশাসন। করোনা আমাদের জন্য যেমন অভিশাপ নিয়ে এসেছে, আবার একদিকে আশীর্বাদও, কারণ আমরা এই একটি কাজের দিকেই নজর দিতে পেরেছি। আমাদের উৎসব আজকে এটাই বড় উৎসব যে গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা ঘর দিতে পারলাম। এর থেকে বড় উৎসব আর কিছু বাংলাদেশে হতে পারে না। শেখ হাসিনা বলেন, করোনার মধ্যে সারা পৃথিবী স্থবির হয়ে গেলেও আশ্রয়হীনদের জন্য ঘর নির্মাণ বন্ধ থাকেনি। করোনা ভাইরাস এমন একটা ভাইরাস আসলো, সারা বিশ্ব স্থবির। আমার খুব আকাঙ্ক্ষা ছিল যে নিজের হাতে দাঁড়িয়ে আপনাদের হাতে জমির দলিল তুলে দিই, তারপর মনে করি যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, সেই ঘোষণা দিয়েছিলাম। আজকে সেই ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই আমি এভাবে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। প্রথম পর্যায়ে 70,000 পরিবারের জন্য গৃহ নির্মাণে সরকারের ব্যয় হয়েছে 1260 কোটি টাকা। আশ্রয়ন কর্তৃপক্ষ বলছে, মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে এমন আরো 1 লাখ পরিবারের জন্য বাড়ি নির্মাণ করে দেবে সরকার। আশ্রয়হীন মানুষের জন্য শুধু ঘর নির্মাণ করে দেয়াই নয়, বরং তাদের সামাজিক মর্যাদাও প্রতিষ্ঠা করতে চায় সরকার। সে লক্ষ্যেই 70,000 পরিবারের জন্য নতুন ঘর হস্তান্তর করা হলো, আর এর মধ্য দিয়ে স্থাপন হলো মানবতার এক অনন্য দৃষ্টান্ত। খুলনার ডুমুরিয়া থেকে শাহ আলী জয়, নিউজ 24। এবার চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর। চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর ইশতেহারেই অগ্রাধিকার পেয়েছে জলাবদ্ধতা নিরসন। শনিবার সকালে 37 দফা নির্বাচনে অঙ্গীকার ঘোষণা করেন রেজাউল করিম, আর দুপুরে 9 দফা প্রতিশ্রুতি ঘোষণা করেন শাহাদাত হোসেন। নির্বাচিত হলে দুইজনই চান চট্টগ্রামকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে। নয়ন বড়ুয়ার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শনিবার বেলা 11:30টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম। ইশতেহারে মোট 37 দফা প্রতিশ্রুতি দেন নৌকার প্রার্থী। সুবিধা ধাপে ধাপে যুক্ত হয়ে নগরীর জলাবদ্ধতা নিরসন, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নালা খাল নদী থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ ও বর্জ্য ব্যবস্থাপনাকে ইশতেহারে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। পর্যটন খাত ও সৈকত পর্যটনে আধুনিক সুবিধা যোগ করে এই খাত থেকে নগর উন্নয়নে বাড়তি আয়ের উপর জোর দেব। পাহাড়, হ্রদ, বনানী সংরক্ষণ, সবুজায়ন, বেড়িবাঁধ ও সবুজ বেষ্টনী গড়ে উপকূল সহ সামুদ্রিক জলোচ্ছ্বাস প্লাবন থেকে নগরের সুরক্ষায় গুরুত্ব দেওয়া হয়। দুপুরে নগরীর জামাল খান সড়কের একটি রেস্টুরেন্টে ইশতেহার ঘোষণা করেন বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। 9 দফা ইশতেহারে তিনি গুরুত্ব দিয়েছেন জলাবদ্ধতার সমস্যা ও স্বাস্থ্য খাতকে। একটি পরিচ্ছন্ন নগর এবং নগরবাসীর উন্নত জীবন গড়তে শিক্ষা, স্বাস্থ্য, জীবন ও সম্পদের নিরাপত্তা, নগরের সৌন্দর্য বৃদ্ধি, অসাম্প্রদায়িক পরিবেশ, নাগরিক বিনোদন, কর্মসংস্থান, পরিবেশ দূষণ ও ভেজাল মুক্তকরণ, শহরের মধ্যে প্রবাহিত সকল খাল উদ্ধারপূর্বক খনন করে
তা পানি চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং খালের উভয় পাশে রক্ষার বাঁধ বিনির্মাণ করা হবে। বন্দরনগরীর সমস্যা সমাধানে ইশতেহারের বাস্তবায়ন চান নাগরিক সমাজের প্রতিনিধিরা। এবং অতীতেও সেটা হয়ে আসছে, বারবার এরকম দেয়, ওনারা নিজেরাই ভুলে যান। ফলত নাগরিকদের কাছে তারা যে নায়ক থাকার কথা সেই জায়গায় তার বিপরীত বিষয়টা ঘটে এবং তারা অনাস্থার জায়গায় চলে যান। কোন প্রার্থীর প্রতিশ্রুতিতে মন গলে ভোটারদের সেটি জানা যাবে 27 জানুয়ারি ভোটের রায়ে। বর্জ্য ব্যবস্থাপনা ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, যেমনটি দেখছিলেন, চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। কেমন হলো ইশতেহার জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, প্রধান দুই প্রার্থী ইশতেহার ঘোষণা করে দিয়েছেন, ইশতেহারে কি বলা হয়েছে এবং ইশতেহার সম্পর্কে ভোটাররা কি বলছেন? ধন্যবাদ তাবাসসুম। সকাল থেকে জানানোর চেষ্টা করেছি প্রধান দুইটি দল মেয়র প্রার্থী আওয়ামী লীগের রেজাউল করিম 37টি ইশতেহার ঘোষণা করেছেন, প্রত্যাশার কথা উল্লেখ করেছেন ইশতেহারে, এবং বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন 9টি প্রতিশ্রুতি দিয়েছেন তার ইশতেহারে, এবং তার ইশতেহার ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে কিন্তু আলোচনা পর্যালোচনা চলছে এবং নিজেদের প্রত্যাশার কথাও তারা আমাদেরকে জানিয়েছেন। এখন আমি কথা বলবো, আমার সাথে একজন আছে নাগরিক, আমি তার সাথে একটু কথা বলতে চাই, তিনি ভোটারও, তাদের কি প্রত্যাশা সেটা জানতে চাচ্ছি। হ্যাঁ, প্রত্যাশার ভিতর সিটি কর্পোরেশনের আওতা অধিক্ষেত্র অনেক, সেক্ষেত্রে তারা আজকে যে প্রতিশ্রুতি বলবো না, এটা আইনের ব্যত্যয় ঘটে, সেটা হচ্ছে তারা যে পরিকল্পনার কথা বলেছেন সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আসে নাই, এবং আসা না আসা তার চাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটা একটা গতানুগতিক বিষয়। এটা প্রতিশ্রুতি কিংবা পরিকল্পনা দিয়ে এটা ভঙ্গ করা নৈমিত্তিক একটা ব্যাপার। তবুও যেটা খুব প্রয়োজন ছিল সেটি হচ্ছে কোভিডকে অ্যাড্রেস করে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সিটি কর্পোরেশনের বাধ্যবাধকতা আছে, তাদের আইনেই আছে, মহামারী হলে সিটি কর্পোরেশন সেটা নিয়ে কাজ করতে হবে বাধ্যতামূলক। গতবার সেটা করে নাই, এখনও পর্যন্ত করে নাই। আরেকটি বিষয় হচ্ছে সিটি কর্পোরেশনটাকে দুর্নীতির আঁকড়া, সেই দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন ওনারা প্রশাসন করবেন সেটা কিন্তু একবারও ঘোষণা দেন নাই, কারণ নাগরিকরা সেখান থেকে সেবা নেয়ার ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ততার শিকার হন, হয়রানির সম্মুখীন হন, সেটা আসে নাই। এবং নৈমিত্তিক যে কাজগুলো, সেই নৈমিত্তিক কাজগুলোর ক্ষেত্রে গতানুগতিক বলেছে, সেটা বাস্তবায়নটা আসলে ওই কেতাবিকতা হয়ে যাবে হয়তো। অসংখ্য ধন্যবাদ। তাবাসসুম শুনছিলেন, অনেকগুলো প্রত্যাশার কথা তিনি জানিয়েছেন। নির্বাচন আসে, নির্বাচন যাই, প্রতিশ্রুতি থেকে যাই, বাস্তবায়নের মুখ দেখেনি। যেহেতু বন্দর নগরী বলা হয় এই চট্টগ্রামকে, আছে সমুদ্র, আছে নদী এবং ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র, এই নগরীতে উন্নয়ন দেখতে চায় সাধারণ মানুষ, আর বাস্তবায়ন নয়। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তাবাসসুম। মুমু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের দুই প্রার্থী কিন্তু ইতিমধ্যে ইশতেহার ঘোষণা করেছেন। কি বলা হয়েছে ইশতেহারে জানাতে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবার নিয়ে কটূক্তির প্রতিবাদ, জেলা আওয়ামী লীগের কমিটি বাতিল ও নোয়াখালী 4 আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীকে বহিষ্কারের দাবিতে হরতালের ডাক দিয়েছেন বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা। শনিবার সকালে বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে কর্মসূচি ঘোষণা করেন তিনি। রবিবার ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত পুরো কোম্পানীগঞ্জ উপজেলায় হরতাল পালিত হবে। এর আগে শুক্রবার সন্ধ্যা থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন মির্জা কাদের। গত বৃহস্পতিবার রাতে ফেসবুক লাইভে ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবারের সদস্য বলে মন্তব্য করেন নোয়াখালী 4 আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। যতক্ষণ পর্যন্ত এটা বন্ধ হবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছি একটি বিরতি আমাদের সঙ্গে। আরেকবার স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। 27 জানুয়ারি বুধবার দেশে শুরু হচ্ছে করোনা টিকাদান কার্যক্রম। ওই দিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সকে টিকার
প্রথম ডোজ দেওয়ার মধ্য দিয়ে এই কার্যক্রমের শুরু হবে। ভার্চুয়ালি যুক্ত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সাংবাদিকদেরকে এসব তথ্য জানান স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। এদিকে টিকা নিবন্ধনের জন্য অ্যাপের পাশাপাশি বিকল্প তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী 27 তারিখে আমরা এটা উদ্বোধন করব এবং এই প্লেস কর্মীটোলা জেনারেল হসপিটালেই হবে আশা করছি। এখন পর্যন্ত আজকে সকাল পর্যন্ত 27 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত থেকে আমাদের ভ্যাকসিনটা আমরা ওই যে ভ্যাকসিন যে প্রথম পুশ করা হবে সবার আগে আমাদের নিবেদিত প্রাণ নার্সদের মধ্যে আমরা প্রথম টিকাটা দিতে চাচ্ছি। এদিকে চট্টগ্রামে করোনা ভাইরাস ভ্যাকসিন বিতরণ ব্যবস্থাপনার কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তর। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বন্দর নগরীতে করোনার ভ্যাকসিন পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক। প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে পাবেন ফ্রন্টলাইনাররা, তবে সাধারণ মানুষকে ভ্যাকসিন দিতেও যেন দেরি না হয় এমন দাবি চট্টগ্রামবাসীর। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাস মোকাবেলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনা ভ্যাকসিনের অপেক্ষায় চট্টগ্রামের বাসিন্দারা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছবে এই ভ্যাকসিন। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলছেন, প্রথম লটের ভ্যাকসিন পাবেন চট্টগ্রামের সম্মুখ সারির যোদ্ধারা। সবকিছু ঠিক থাকে তাহলে আমরা এটি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের যে কোনো সময় শুরু করতে পারবো এবং ধাপে ধাপে সকলেই আমরা এই ভ্যাকসিনের আওতায় চলে আসবো। সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, চট্টগ্রাম মেডিকেল, সিএমএইচ ও সিটি কর্পোরেশনের অধীনে আরও একটি হাসপাতাল সহ মোট 3টি হাসপাতাল প্রথম ধাপের ভ্যাকসিন প্রয়োগ করবে। এই প্রতিষ্ঠানগুলোতে ভ্যাকসিন আমরা যথাযথভাবে আমরা নির্দেশনা যেভাবে আসবে সেভাবে কিন্তু আমরা ভ্যাকসিনগুলো মানুষের দেহে ব্যবস্থা করব। তবে অগ্রাধিকার ভিত্তিতে না হয়ে সবার জন্য ভ্যাকসিন নিশ্চিতের দাবি চট্টগ্রাম বাসিন্দাদের। ভ্যাকসিন যেন সবাই দিতে পারে এই আশাই করি। ভ্যাকসিন সম্পর্কে একটা ভীতিকর অবস্থার মধ্যে আছে, দিলে মারা যাবে কিনা সেই ভীতিটাও দূর করা প্রয়োজন বলে মনে করি। সময় মতো সবাই যাতে আমরা দিতে পারি এই সুযোগটা যেন সরকার করে দেয়। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ফ্রন্ট লাইনে থাকা ব্যক্তিরা ছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতাহীন, বয়স্ক এবং দীর্ঘমেয়াদী রোগে যারা ভুগছেন তারা তালিকায় থাকবেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত আছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, রংপুর বিভাগ এবং গোপালগঞ্জ, চট্টগ্রামের সীতাকুণ্ড, ফেনী, পাবনা, নওগাঁর বদলগাছি, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ভোলা ও বরিশালে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া ওইসব এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন নিম্ন ও খেটে খাওয়া মানুষ। বলছেন, শীত বস্ত্রের অভাবে নিদারুণ কষ্টে আছেন তারা। দেখা দিয়েছে ডায়রিয়া, সর্দি কাশি সহ শীতজনিত নানা রোগ। বেশি সমস্যায় বয়স্ক ও শিশুরা। হাসপাতালগুলোতে এসব রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি। ঘন কুয়াশার কারণে শিমুলিয়া, বাংলা বাজার এবং দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে গতকাল রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকলেও স্বাভাবিক হয় আজ সকাল 8টার পর থেকে। রাজশাহী মেডিকেল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে নগরীর তালাইমারি পোলটুর বস্তি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় শিশুটিকে চুরির অভিযোগে মৌসুমী ও তার স্বামী সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার সকালে হাসপাতালের 23 নম্বর ওয়ার্ড থেকে 3 দিনের নবজাতক কন্যা শিশুকে কৌশলে চুরি করে নিয়ে যায় মৌসুমী। এই ঘটনায় নগরীর রাজপাড়া থানায় মামলা করেন শিশুর পিতা গোপাল রবিদাস। পরে হাসপাতালের সিসিটিভির ফুটেজ দেখে চোরকে শনাক্ত করা হয়। দেশ সংবাদের সময় হলো আরেকটি বিরতির। আমাদের সঙ্গে আবারও স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। প্রতিহিংসার রাজনীতির কারণে বাংলাদেশের আজ ক্ষত বিক্ষত অবস্থা বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার দুপুরে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় একথা বলেন তিনি। বিএনপি নেতাকর্মীদের হত্যা, গুম, হামলা দেয়া
আওয়ামী লীগের প্রতিহিংসা রাজনীতির এক নগ্ন প্রকাশ বলেও মন্তব্য তার। জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। পদ্মা নদীতে নাব্যতা সংকট ও নদীর মাঝে জেগে ওঠা ছোট বড় অসংখ্য ডুবোচরে ফরিদপুর সিএন্ডপি ঘাট নৌ বন্দরমুখী পণ্যবাহী অর্ধশত জাহাজ কার্গো ট্রলার আটকা পড়েছে। সেই সাথে বন্দরের কাজ না থাকায় প্রায় 7,000 শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে ডিক্রিচর ইউনিয়নে অবস্থিত জেলার একমাত্র সিএন্ডপি ঘাট নৌবন্দরটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। গেল 1 মাস ধরে পদ্মা নদীর পানি কমে যাওয়ায় নদীতে অসংখ্য ডুবোচর জেগে উঠেছে। আটকা পড়েছে পণ্যবাহী অর্ধশত জাহাজ, কার্গো ও ট্রলার। আর এতে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের কথা জানান ব্যবসায়ীরা। আমাদের এই সিএনবি ঘাটের যে মালামাল অন্য জায়গাতে নেওয়াতে ক্যারিং খরচ বেশি লাগতেছে, যার ফলে আমাদের ব্যবসায়ীও অনেক ক্ষতিগ্রস্ত। 3-4 টাকা সর পরে কারণে ট্রলার আসতে পারতেছে না। এদিকে ডুবোচরে আটকে থাকা পণ্যবাহী জাহাজ বন্দরে আসতে না পারায় কাজের অভাবে অনেকটা মানবেতর জীবনযাপন করছেন বন্দরের শ্রমিকরা। এখন বড় জাহাজ না আসার কারণে আমাদের এখন ডেলিভারি নাই। এখন 200-300 কামাই করছি। এখন মনে করেন আমাদের সংসার চলা খুবই কষ্ট। স্থানীয় জনপ্রতিনিধিরা সহ বিভিন্ন স্থান থেকে নৌপথে আসা জাহাজের নাবিকরা দুর্গম চরে জাহাজ আটকে থাকায় পণ্য নিয়ে নিরাপত্তাহীনতার কথা জানান। নারায়ণগঞ্জ আসছি, রাস্তায় আমাদের খুব সমস্যা হচ্ছে, পানি নাই। চরে ঠিকই আমি 1 সপ্তাহ আমার বসে থাকা লাগে, সেখানে আমরা খুব ক্ষতিগ্রস্ত আছি। এদিকে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিলেন বিআইডব্লিউটি এর কর্মকর্তা। 14-15 দিনের মধ্যেই ট্রেজার আসবে, ইনশাআল্লাহ কাজ শুরু হবে। ফরিদপুর বন্দরের ব্যবসায়ী, শ্রমিক সহ স্থানীয়দের দাবি, ঐতিহ্যবাহী এই বন্দরটি সচল করতে সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দেশ সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।